আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের আবুল ফজলের জীবন নিয়ে। আমরা জানি আবুল ফজলের একটি রচনা আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র আছে, সেটির নাম হচ্ছে মানব কল্যাণ। আমরা মানব কল্যাণে যে তার লেখক পরিচিতিটা আছে, ওই লেখক পরিচিতিটি নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের আবুল ফজল ছিলেন একজন কথা সাহিত্যিক, প্রাবন্ধিক এবং একজন চিন্তাশীল বুদ্ধিজীবী। তাহলে আবুল ফজল কি ছিলেন? আবুল ফজল ছিলেন আমাদের বাংলা সাহিত্যের একজন কথা সাহিত্যিক, একজন প্রাবন্ধিক এবং একজন চিন্তাশীল বুদ্ধিজীবী। আজকে তার জীবনী, তার পারিবারিক জীবন, তার সাহিত্য জীবন এবং তার কর্মজীবন, সামগ্রিক তার জীবনটা আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। তাহলে আবুল ফজল 1903 খ্রিস্টাব্দের 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। তাহলে আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন? আবুল ফজল জন্মগ্রহণ করেন হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। আবুল ফজল জন্মগ্রহণ করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এবং কেউচিয়া নামক ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেন। আর তার জন্মসাল হচ্ছে 1903 সাল। তার জন্মসাল হচ্ছে 1903 সাল 1 জুলাই। আর তার মৃত্যুসাল হচ্ছে 1983। তার মৃত্যুসাল হচ্ছে 1983। এখানে 3-এর একটা মিল আছে। 1903, 1983, এই 3-এর একটা মিল আছে। এটা কি? এটা দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবা। আর তোমরা যারা চট্টগ্রামে আসো বা চট্টগ্রামের বিভিন্ন কলেজে পড়ো, তারা কিন্তু এই আবুল ফজলের মানব কল্যাণ, তার জীবনী, তার সম্পর্কে খুঁটিনাটি সবগুলো জানার চেষ্টা করবে। কারণ তোমাদের কলেজের যে পরীক্ষাগুলো আছে, ওই কলেজের পরীক্ষার মধ্যে কিন্তু আবুল ফজলের প্রশ্ন আসা, আবুল ফজল নিয়ে প্রশ্ন আসা খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তার পিতার নাম ফজলুর রহমান। তার পিতার নাম হচ্ছে ফজলুর রহমান। তিনি একজন মৌলভী সাহেব ছিলেন, অর্থাৎ তিনি জুমার নামাজ পড়াতেন এবং মসজিদের ইমামতি করতেন। এবং তার দাদাও কিন্তু একজন কি ছিলেন? মৌলভী ছিলেন। এবং তার ছেলে আবুল মোমেন, তার একজন ছেলে হচ্ছে আবুল মোমেন। আবুল মোমেন হচ্ছে একজন বাংলা সাহিত্যের একজন বড় সাহিত্যিক এবং একজন সাংবাদিকও বটে। তারপর তার মার নাম ছিলেন হচ্ছে, অর্থাৎ আবুল ফজলের মার নাম ছিলেন হচ্ছে গুলশান আরা। আবুল ফজলের মার নাম ছিলেন গুলশান আরা এবং তিনি তাদের ফয়জুর রহমান এবং গুলশান আরার একমাত্র পুত্র সন্তান ছিলেন। ফয়জুর রহমান এবং গুলশান আরার একমাত্র পুত্র সন্তান ছিলেন কে? আমাদের আবুল ফজল। তার দাদা এবং বাপ কিন্তু মৌলভী হওয়ায় তাকে মৌলভী বানানোর জন্য কি করেছিলেন? চেষ্টা করেছিলেন। কিন্তু তার সাহিত্যের প্রতি কি থাকায়, একটা টান থাকায় তিনি কিন্তু সাহিত্যের জগতে আসেন এবং শিক্ষকতার জগতে আসেন। এবার হচ্ছে তার শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব। তিনি চট্টগ্রাম ও ঢাকার তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। তিনি চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। যদি আমি তার যে শিক্ষা জীবন আছে এটা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে সেটা এরকম হবে। তিনি প্রথমে তার যে কেউসিয়া গ্রাম বা কেউসিয়া ইউনিয়ন আছে, ওখানে তার প্রাথমিক পড়ালেখা শুরু করেন। পরে কিন্তু তার বাবা যেহেতু শহরে বা চট্টগ্রাম শহরে যেহেতু চাকরি করতেন, তাকে চট্টগ্রাম শহরে এনে 2য় শ্রেণীতে ভর্তি করে দেন একটি প্রাইমারি স্কুলের মধ্যে। পরে কিন্তু চট্টগ্রাম সরকারি মাদ্রাসার মধ্যে তাকে ভর্তি করে দেন। এখান থেকে কিন্তু তিনি মেট্রিক পরীক্ষা পাশ করেন। আবার তিনি মেট্রিক পরীক্ষা পাশ করে ঢাকায় চলে যান। ঢাকায় বর্তমান যেটা কবি নজরুল সরকারি কলেজ আছে, ওই নজরুল সরকারি কলেজ থেকে কিন্তু ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষা কি করেন? উত্তীর্ণ হন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি বিএ বা ব্যাচেলর আর্টস স্নাতক ডিগ্রি কি করেন? অর্জন করেন। তারপর কিন্তু মাস্টার্স ডিগ্রি করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তিনি এমএ ডিগ্রি লাভ করেন। এই ছিল তার পূর্ণ কি জীবন? শিক্ষা জীবন। এবার হচ্ছে তার কর্মজীবন। স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে প্রায় 30 বছর কলেজে অধ্যাপনা করেছিলেন। তাহলে তিনি কি হিসেবে স্কুল জীবন শুরু করেছেন, তার কর্মজীবন শুরু করেছেন? তিনি স্কুল শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং প্রায় 30 বছর কিন্তু তিনি কলেজে অধ্যাপনা করেন। তিনি প্রথমে স্কুল দিয়ে শুরু করেন, তারপর কলেজে যান, তারপর হচ্ছে এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিন্তু তিনি উপাচার্য হিসেবে ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। তাহলে তিনি তার কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন? উপাচার্য ছিলেন বা ভাইস চ্যান্সেলর ছিলেন। তারপর হচ্ছেন তিনি তার তদানীন্তনকালীন যে রাষ্ট্রপতি ছিলেন, ওই রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা অর্থ হচ্ছে অ্যাডভাইসর, যিনি মূলত
রাষ্ট্রপতি বা সরকারকে উপদেশ দিয়ে থাকে, তার বিভিন্ন কাজে পরামর্শ দিয়ে থাকে, তাকে কিন্তু উপদেষ্টা বলা হয়। তিনি কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন। তবে বিশেষ একটা ক্ষেত্রে সেটা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক। তিনি ছিলেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তিনি ছিলেন রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক কি উপদেষ্টা। এখন আমি তার কর্মজীবনটা একটু আরও ডিপলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে তাহলে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি করেন, MA পাস করেন, এবং তারপরে কিন্তু তিনি এখানে এসে তার উকালতি করার কি ছিল প্যাশন ছিল। কিন্তু তার বাবা যেহেতু একজন মৌলবী ছিলেন, তিনি মনে করতেন যে উকালতির মধ্যে কিন্তু বেশি মিথ্যা কথা বলতে হয়, তার ধারণা অনুযায়ী আর কি। সেজন্য কিন্তু তিনি ওটা করতে বারণ করেন এবং তাকে অনুরোধ করেন শিক্ষকতা করতে। সেজন্য কিন্তু তিনি বিটি দেন। তারপর কিন্তু শিক্ষক প্রশিক্ষণ নিয়ে তিনি যে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল আছে, চট্টগ্রামের যে কলেজিয়েট স্কুল আছে, সেখানে ধর্মীয় শিক্ষক হিসেবে বা দ্বিতীয় মৌলবী হিসেবে তিনি শিক্ষকতা শুরু করেন। তারপর কিন্তু তিনি মহসিন কলেজে চাকরি করেন। তারপর কিন্তু কাজেম আলী, যে চট্টগ্রামের যে কাজেম আলী স্কুল আছে, ওখানে চাকরি করেন। তারপরে খুলনা জেলা স্কুলে চাকরি করেন। তারপর কিন্তু সে আবার কলেজিয়েট স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কি করেন, চাকরি করেন। তারপরে কিন্তু আবার সে কৃষ্ণনগর কলেজ, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত, কৃষ্ণনগর কলেজে কিন্তু তিনি অধ্যাপনা করেন। তারপর কিন্তু আবার চট্টগ্রাম কলেজে আসেন। এরপরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কি করেন, তার কর্মজীবন শেষ করেন। তাহলে তার যে কর্মজীবন ছিল, কর্মজীবনটা কিন্তু খুবই বর্ণাঢ্য ছিল। অনেকগুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিন্তু তিনি বদল করেছেন, এবং এর থেকে বোঝা যায় কিন্তু তার যে কর্মজীবন ছিল, ওই কর্মজীবন ছিল খুবই বৈচিত্র্যময় এবং খুবই বর্ণাঢ্য। এবার হচ্ছে তার সাহিত্যিকতার যে মনোভাব বা ধারা বা তার ব্যক্তি মানুষের যে বৈশিষ্ট্য, এটি ব্যাখ্যা করার চেষ্টা করবে। সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে তিনি সমধিখ্যাত। তাহলে তিনি কি হিসেবে খ্যাত? সমাজ ও সমকাল সচেতন। তিনি সমাজ ও সমকাল সচেতন, যেমন নাকি তিনি সমকাল সচেতন ছিলেন। যেমন নাকি আমাদের যে মানব কল্যাণ প্রবন্ধটা আছে, সেটি কিন্তু 1972 সালে কি করেন, 1972 সালে লিখেন। এই 1972 সাল ছিল আমাদের স্বাধীনতা পরবর্তী সময় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। সেটার মধ্যে কিন্তু আমাদের মধ্যে যে একটা, যেহেতু আমরা গরিব ছিলাম, সেজন্য কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তিকেন্দ্রিকভাবে আমাদেরকে বিভিন্ন রেড ক্রসিং বা বিভিন্ন দাতা সংস্থার উপর নির্ভরশীল হয়ে পড়তেছিল। সেজন্য কিন্তু ওই কালটা বিবেচনা করে কিন্তু তার এই মানব কল্যাণ প্রবন্ধটি লিখেছিলেন। তা থেকে বোঝা যায় তিনি কিন্তু একজন সমাজ এবং সমকাল সচেতন সাহিত্যিক, এবং তিনি কিন্তু প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে খ্যাত। কারণ আমরা যে তিনি কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলন, তারপরে যে বাংলা মুসলিম সাহিত্য যে সমিতি আছে, এগুলো কিন্তু প্রগতিশীল কি ছিল, সংস্থা ছিল। তিনি কিন্তু ওগুলোর সাথে যুক্ত ছিলেন এবং ওগুলোর মধ্যে লেখালেখি করতেন, ওগুলোর মধ্যে সভা সেমিনার করতেন, আন্দোলন করতেন। তা থেকে বোঝা যায় তিনি কিন্তু একজন প্রগতিশীল কি ছিলেন, মানুষ ছিলেন বা প্রগতিবাদী একজন বুদ্ধিজীবী ছিলেন। তারপর হচ্ছে ছাত্র জীবনে যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে। তাহলে ছাত্র জীবনে তিনি কোথায় যুক্ত হন? ছাত্র জীবনে তিনি যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে। ছাত্র জীবনে তিনি যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে। এই বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি? এই বুদ্ধির মুক্তি আন্দোলনটা হচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি রেনেসাঁ বা একটি আন্দোলন, যেটার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের যে মুসলিম সমাজে বিভিন্ন অনাচার বা বিভিন্ন কুসংস্কার অপসংস্কার আছে, ওই কুসংস্কার অপসংস্কারের বিরুদ্ধে যুক্তিতর্কের মাধ্যমে তা সংশোধন করার চেষ্টা করা, একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা। সেটা কিন্তু এই বুদ্ধির মুক্তি আন্দোলনের কি ছিল? বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ছিল। এই বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা মুখপত্র ছিল, সেটার নাম ছিল শিক্ষা। বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা মুখপত্র ছিল, সেটার নাম হচ্ছে শিক্ষা। সেটার মাধ্যমে তারা তাদের চিন্তা চেতনা লেখাগুলো কি করতেন, প্রকাশ করতেন। এবং এই বুদ্ধির মুক্তি আন্দোলন থেকে কিন্তু যে মুসলিম বঙ্গীয় বাংলা সাহিত্য সমাজ আছে, মুসলিম যে বঙ্গীয় সাহিত্য সমাজ আছে, মুসলিম সাহিত্য সমাজ আছে, সেটা কিন্তু তারা কি করেন, প্রতিষ্ঠা করেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের থেকে কিন্তু তারা মুসলিম সাহিত্য সমাজটা কি করেন, প্রতিষ্ঠা করেন। এই মুসলিম সাহিত্য সমাজ এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে। এই প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলে কি করা হয়, প্রতিষ্ঠা করা হয়। এখানে আরও অনেকে কিন্তু যুক্ত ছিলেন, আমাদের নজরুল থেকে শুরু করে তখনকার যারা মুসলিম সাহিত্য সমাজের অন্তর্ভুক্ত ছিলেন, কাজী মোতাহার হোসেন, মওদুদ, বা তারপর হচ্ছে ডক্টর শহীদুল্লাহ, তারপর আমাদের কি আবুল ফজল, এরা কিন্তু এই বুদ্ধির মুক্তি আন্দোলন এবং আমাদের মুসলিম সাহিত্য সমাজ যেটি ছিল, ওই মুসলিম সাহিত্য সমাজের কি ছিলেন, মুসলিম সাহিত্য সমাজের অন্তর্ভুক্ত ছিলেন। তাদের একটা কি ছিল, শিকা নামক মুখপত্র ছিল, এই মুসলিম সাহিত্য সমাজেরও সে কি ছিল, একটা মুখপত্র বা একটা পত্রিকা ছিল, যার নাম ছিল শিকা। এবং এই শিক্ষা পত্রিকার প্রথম পৃষ্ঠে লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আরস্ত, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আরস্ত, মুক্তি সেখানে অসম্ভব। সেরকম তাদের একটা কি ছিল, স্লোগান ছিল। এটা কিন্তু তোমরা খুব সুন্দর করে মনে রাখবে। আর মুসলিম সাহিত্য সমাজটা কি প্রতিষ্ঠিত হয় 1926 সালে, পরে কিন্তু এটা প্রায় 10 বছর মতো লাস্টিং করে। কিন্তু এটি যেরকম তারা প্রশংসা করিয়েছে, সেরকম কিন্তু তারা কিছু বিতর্করও জন্ম দিয়েছে, সমালোচনা করিয়েছে। কারণ তারা এর মূল লক্ষ্য ছিল কিন্তু যে আমাদের মুসলিম সমাজে যে অপসংস্কৃতি বা বিভিন্ন যে নিয়মকানুন আছে, ওই নিয়মকানুনের বিরুদ্ধে বা অপনিয়ম কানুন আছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ গড়ে তোলা। কিন্তু সেখানে করতে গিয়ে তারা কিন্তু ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় কিন্তু তাদের কি আঘাত পাওয়া যায়। যেমন পর্দা প্রথা, তারা কিন্তু পর্দাকে একটা প্রথা হিসেবে কি দিয়েছিল, আখ্যা দিয়েছিল। অথচ পর্দা হচ্ছে একটি ইসলামের পূর্ণাঙ্গ বিধান। যেরকম নামাজ বা জাকাত যেরকম বিধান আছে, পর্দাও কিন্তু ইসলামের ঠিক সেরকম একটা বিধান। কিন্তু তারা সেটাকে একটা প্রথা বলে কি দিয়েছিল, আখ্যা দিয়েছিল। তারা কিন্তু সেরকম অনেকগুলো, যেহেতু ধর্ম নিয়ে কাজ করেছিল, সমাজ নিয়ে কাজ করেছিল, সেজন্য কিন্তু তারা প্রশংসার সাথে সাথে অনেক বিতর্ক এবং সমালোচনার জন্ম দিয়েছেন। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং যার ফলে এটি বেশি দিন লাস্টিং করতে পারেনি। 1926 সালে প্রতিষ্ঠিত হয়তো, তারপর প্রায় 10 বছর মতো ছিল, 35-36-এর দিকে এটি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজ নিয়ে একটু আলোচনা, এবং আমাদের আবুল ফজলের একটু কি তার সাথে রিলেশন। এবার হচ্ছে কথাশিল্পী হিসেবে পরিচিত অর্জন করলেও তিনি ছিলেন মূলত চিন্তাশীল প্রাবন্ধিক। তাহলে তিনি কি হিসেবে পরিচিত ছিলেন? তিনি কথা সাহিত্যিক হিসেবে কি ছিলেন, পরিচিত ছিলেন। কারণ তিনি কথা সাহিত্যে তার যে লেখাগুলো আছে, আমরা কথা সাহিত্য বলতে কি বুঝি? কথা সাহিত্য বলতে যে লেখকগণ বিভিন্ন উপন্যাস, গল্প লেখেন, তাদের কল্পনা থেকে লেখেন বা ফিকশন কিছু লেখেন, তাদেরকে কিন্তু কথা সাহিত্যিক বলা হয়। তিনি কিন্তু একজন কথা সাহিত্যিক ছিলেন। তিনি কিন্তু অনেক উপন্যাস, গল্প লিখেছেন, এবং সেই সাথে কিন্তু তিনি একজন বুদ্ধিজীবী বা চিন্তাশীল সমাজকারক বা চিন্তাশীল বুদ্ধিজীবী হিসেবে কি ছিলেন, পরিচিত ছিলেন। কারণ তার যে প্রবন্ধগুলো আছে, যেমন নাকি আমাদের মানব কল্যাণ, এটি কিন্তু একটা খুব সুন্দর প্রবন্ধ, যেটি তার মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেজন্য তাকে বলা হচ্ছে একজন কথা সাহিত্যিক, সাথে সাথে কিন্তু তিনি একজন খুবই চিন্তাশীল এবং সংস্কার চেতন একজন বুদ্ধিজীবী। তার প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় বিধৃত। আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে আবুল ফজলের সাহিত্যের মূল প্রতিপাদ্য বিষয় কি, মূল লক্ষ্য কী ছিল বা মূল কুর কী ছিল? সেটা হচ্ছে আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ। তিনি কিন্তু মানব ধর্মে বিশ্বাসী ছিলেন এবং মানুষের ইকুয়ালিটিতে বিশ্বাসী ছিলেন। সেজন্য বলা হচ্ছে অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রেম। তিনি কিন্তু তার স্বদেশ এবং তার দেশীয় জাতীয় ঐতিহ্যের প্রতি যে তার মায়া ছিল, সেগুলো কিন্তু তার লেখার মধ্যে ফুটে উঠেছে। সেজন্য বলা হচ্ছে স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা, শুভবোধ, সুন্দর চেতনা, শুভ চেতনা কিন্তু তার মধ্যে ছিল। সেজন্য তার সাহিত্যকর্ম কিন্তু এগুলো প্রতিবাদ হয়েছে বা এগুলো ফুটে উঠেছে। এখন হচ্ছে তার সাহিত্যকর্মের নামগুলো বলবে, অর্থাৎ তিনি কি কি গল্প লেখেন, উপন্যাস লিখেন, তারপর তার কি কি প্রবন্ধ আছে, এগুলো কিন্তু তোমরা এখন জানতে পারবে। তার উপন্যাস হচ্ছে চৌচির রাঙা প্রভাত। তার উপন্যাস কি কি? চৌচির রাঙা প্রভাত। চৌচির এবং রাঙা প্রভাত হচ্ছে তার উপন্যাস। এটি কিন্তু প্রশ্নে আসতে পারে, চৌচির কার উপন্যাস? চৌচির হচ্ছে আবুল ফজলের লেখা একটি উপন্যাস। তারপর হচ্ছে তার গল্পগ্রন্থ। গল্পগ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা।
মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা এটা কিন্তু একটা ইন্টারেস্টিং নাম। এই দুটো ছিল তার গল্পগ্রন্থ। এগুলো কিভাবে মনে রাখবা, দুটোর শুরুতে কিন্তু ম আছে। একটা হচ্ছে মাটির পৃথিবী আর একটা হচ্ছে মৃতের আত্মহত্যা। দুটোর শুরুতে কি আছে, ম আছে। এই ম দিয়ে দুটো হচ্ছে তার গল্পগ্রন্থ। তারপর হচ্ছে তার কিছু প্রবন্ধ আছে। প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে একটা যুক্তি নির্ভর রচনা। প্রবন্ধ হচ্ছে একটা যুক্তি নির্ভর বা যুক্তি দিয়ে লেখা একটি রচনা, যেটার মধ্যে একটা সংস্কার চেতনা থাকে, একটা প্রতিবাদী চেতনা থাকে বা কোনো একটা বিদ্রোহ থাকে, সেটা কিন্তু প্রবন্ধ। তাহলে তার প্রবন্ধ কি কি? তার প্রবন্ধের মধ্যে বেশিরভাগ কিন্তু সংস্কৃতি নিয়ে, সংস্কৃতি এবং সাহিত্য নিয়ে। যেমন একটি হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন দ্বিতীয় নম্বর। তারপর হচ্ছে সমাজ সাহিত্য রাষ্ট্র। তিনটার মধ্যে কিন্তু একটা সাহিত্য শব্দ আছে। তোমরা সাহিত্য শব্দ দেখলেই কার নাম দিবে? আবুল ফজলের নাম দিবে। তাহলে প্রবন্ধ হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, এবং আরেকটি হচ্ছে মানবতন্ত্র 21 মানে মাথা নত না করা। মানবতন্ত্র 21 মানে মাথা নত না করা। এই মানবতন্ত্র থেকে কিন্তু আমাদের মানব কল্যাণটি কি হয়েছে, নেওয়া হয়েছে। তারপর হচ্ছে দিনলিপি। দিনলিপি কি? দিনলিপি হচ্ছে মূলত প্রতিটা দিনের মধ্যে কি হচ্ছে, অর্থাৎ দৈনিক যে লেখাগুলো আছে সেগুলোকে মূলত দিনলিপি বলা হয়। আমরা যেমন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে তার দিনলিপি লিখি, আমি আজকে অনুষ্ঠানে গিয়েছিলাম বা আমি আজকে এই প্রোগ্রামে গিয়েছিলাম, এই যে তার ঘটনাগুলো লেখে, তার ভ্রমণ কাহিনীগুলো লেখে, এগুলো কিন্তু দিনলিপির অন্তর্ভুক্ত। তার দিনলিপি গ্রন্থ হচ্ছে দুটি, একটি হচ্ছে রেখাচিত্র, আর একটি হচ্ছে দুর্দিনের দিনলিপি। একটি হচ্ছে রেখাচিত্র আর একটি হচ্ছে দুর্দিনের দিনলিপি। এই ছিল কিন্তু তার সাহিত্যকর্ম। আরও কিন্তু অনেক সাহিত্যকর্ম আছে। এখানে তার যে মূল সাহিত্যকর্ম বা বেশি জনপ্রিয় বা বেশি মৌলিক সাহিত্যকর্ম আছে, ওগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত করেছেন। তারপর হচ্ছে তার পুরস্কার। সাহিত্য কৃতির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার ভূষিত হন। তাহলে তিনি সাহিত্যের জন্য কি পুরস্কার পান? তিনি কিন্তু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান। তারপর কিন্তু তার মৃত্যুর অনেক বছর পর, অর্থাৎ 2012 সালে এসে কিন্তু তিনি বাংলাদেশের একমাত্র বেসামরিক বা সর্বোচ্চ বেসামরিক যে কি আছে পুরস্কার আছে, স্বাধীনতা পুরস্কার, এই স্বাধীনতা পুরস্কার পান 2012 সালে কিন্তু। এবং সাথে সাথে কিন্তু তিনি আরও অনেক পুরস্কার স্বর্ণপদকে ভূষিত হন, যেমন নাসিরুদ্দিন স্বর্ণপদক, তারপর আদমজি, এরকম কিন্তু অনেকগুলো পুরস্কার, অনেকগুলো স্বর্ণপদকে তিনি কে হন, লাভ করেন বা ভূষিত হন। তারপর 1983 খ্রিস্টাব্দের 4 মে চট্টগ্রামে তার জীবনাবসান ঘটে। তার জীবন শেষ হয়ে যায়, তিনি মৃত্যুবরণ করেন 1983 সালে। 1983 সালে। তাহলে আমাদের কিসের পর্বে? আমাদের স্বাধীনতার পরে কিন্তু তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। অনেক বছর পরে তিনি প্রায় 80 বা 79 বছর কি পেয়েছিলেন, জীবন পেয়েছিলেন। এখানে তার জন্ম মৃত্যু কীভাবে মনে রাখবা? 1903, এখানে 3 আছে, 1983 এখানে 3 আছে, দুটো কিন্তু 3 করে মনে রাখার চেষ্টা করবা। এই ছিল কিন্তু আমাদের আবুল ফজলের জীবনী। আমি এখন একটু কি করার চেষ্টা করব, একটু সামারি টানার চেষ্টা করব। তাহলে আবুল ফজল তিনি একজন বুদ্ধিজীবী, একজন সাহিত্যিক, একজন শিক্ষক, একজন হচ্ছে প্রাবন্ধিক। এই ছিল কিন্তু তার একটা পরিচয়। তিনি জন্মগ্রহণ করেন 1903 সালে। 1903 সালে চট্টগ্রামের সাতকানি উপজেলার কেউচিয়া ইউনিয়নে। তার বাবার নাম ফৈজুর রহমান আহমেদ বা ফৈজুর রহমান, তিনি একজন মৌলবী ছিলেন। তারপর তার মাতার নাম হচ্ছে গুলশান আরা। তারপর তিনি চট্টগ্রামে এবং ঢাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তিনি লেখাপড়া করেন। তারপর তিনি কিন্তু তার কর্মজীবন ছিল অনেক বর্ণাঢ্য। শেষে কিন্তু তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক কি ছিলেন, উপদেষ্টা ছিলেন। তারপরে তার কিন্তু অনেকগুলো রচনা আছে। তার মধ্যে তার উপন্যাস হচ্ছে, পরিচিত উপন্যাস হচ্ছে কি, চৌচির। তারপর কিন্তু সাহিত্য নিয়ে অনেক প্রবন্ধ লিখেছেন, তারপরে অনেক গল্প লিখেছেন, এবং শেষমেশ কিন্তু তিনি অনেকগুলো পুরস্কারেও ভূষিত হন। তিনি বাংলা একাডেমি পুরস্কার পান, স্বাধীনতা পুরস্কার পান, এবং 1983 সালে তার চট্টগ্রামে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের আবুল ফজল নিয়ে পূর্ণাঙ্গ একটি আলোচনা। যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো বা যদি আমি কোনো একটা মিস ইনফরমেশন দিই, তাহলে তোমরা আমাকে জানাবে। জাজাকুমুল্লাহ ফর ওয়াচিং।